আমি নিকিতা নন্দিনী আপনাদের স্বাগত জানাই ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন তারুণ্য গাথায়। সময়ের সাথে সাথে বেড়ে চলেছে মানুষের স্বাস্থ্য সচেতনতা। যা কিছু অস্বাস্থ্যকর তাকে বর্জন করেই অর্গানিক প্রোডাক্টের প্রতি এখন সবার আগ্রহ অনেক বেশি। আর এমনই এক সময়ে হাঁটি হাঁটি পা পা করে সুস্থ থাকার প্রয়াস নিয়েই গড়ে উঠেছে কেপিসি ইন্ডাস্ট্রিজ। আজ কথা বলবো কেপিসি ইন্ডাস্ট্রিজের তরুণ সফল উদ্যোক্তা সাজিদুর রহমানের সঙ্গে। শুনবো ইকো ফ্রেন্ডলি পেপার কাপ তৈরির গল্প। পেপার কাপের ইউজটা ওয়ার্ল্ড মার্কেটে এত বেশি যে 280 বিলিয়ন মার্কিন ডলারের ইন্টারন্যাশনাল মার্কেট। দেশের তরুণ সমাজকে গবেষণার মাধ্যমে যদি নতুন নতুন সেক্টরের মধ্যে নিয়ে আসা যায়, সেই ব্যাপারে আমি কাজ করতে খুব আগ্রহী। প্রত্যেকটা মিনিটকে আমি যদি মূল্যবান না করতে পারি, তাহলে কিন্তু আমার ক্যারিয়ার গোল অ্যাচিভ হবে। কাজী সাজিদুর রহমান 2012 সালে প্রতিষ্ঠা করেন কেপিসি ইন্ডাস্ট্রিজ। এখন দেশের সেবা খাতের 400টিরও বেশি প্রতিষ্ঠানে ইকো ফ্রেন্ডলি পেপার কাট কাপ, প্লেট, বক্স সরবরাহ করছে তার প্রতিষ্ঠান কেপিসি ইন্ডাস্ট্রিজ। বিজনেসের ভিতরে যাওয়ার ব্যাপারে আমার আগ্রহ তো আগের থেকে ছিল, একটু মেন্টালি ওইভাবে বিল্ড আপ হয়ে আসছে আর কি। আর তখন আমি ফাইন্ড আউটও করে ফেলি, একটা ইন্টারন্যাশনাল বিজনেসের মধ্যে দিয়ে আমার যাত্রা শুরু হয়। এটা হলো আপনার পাওয়ার সেক্টরে আমি ইনভেন্টর হিসেবে মানে নিজেকে মেলে ধরি আর কি। বাংলাদেশে ফরেন কোম্পানিগুলো যে ইন্টারন্যাশনাল টেন্ডারের মাধ্যমে ইকুইপমেন্ট সাপ্লাই দেয়, এটা লোকাল এজেন্ট হিসেবে কাজ করা শুরু করি। তখন আমি অলরেডি স্টাডিতে আসি ইউনিভার্সিটিতে, এবং এটা খুব ভালো সফলতা পাই। যেহেতু আমার কমিশন সিস্টেম ব্যবসা ছিল, লসের কোনো সুযোগ ছিল না। এটা আমি খুব ভালোভাবে করি, এখান থেকে আমার পুঁজি ক্রিয়েট হয়। যখন আমি ট্রেডিং এই বিশেষত ছিলাম, আমি অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি ভিজিট করছি, দেখছি, পরিচিত হিসেবে বন্ধুবান্ধবের সাথে বেড়াতে গেছি। তো ফ্যাক্টরি যখন দেখছি না নিজের চোখে, তখন আমার মধ্যে এই আগ্রহ তৈরি হয়েছে যে আমি একটা ফ্যাক্টরি করবো। মনের মধ্যে একটা জিনিস কাজ করতেছিল যে আই হ্যাভ টু ডু সামথিং নিউ। আমার সাবজেক্ট কম্পিউটার সায়েন্স, আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা। সায়েন্স মানে তো তার মধ্যে একটা আবিষ্কারের বিষয় থাকেই, তো এটা আমার মধ্যে ছিল। কিন্তু আসলে যে কী করতে পারবো বা কী করবো, এটা আমি কিন্তু ঠিক করতে পারি না। 2012 সালে মাকে সঙ্গে নিয়ে সৌদি আরবে যান হজের উদ্দেশ্যে। সে সময়েই পেপার কাট কাপে ইফতারে বসে চা পানের মধ্য দিয়ে প্রথম মাথায় আসে ইকো ফ্রেন্ডলি কাপের ভাবনা। এরপর মালয়েশিয়াতে কাগজের কাপ তৈরি করার যন্ত্র এবং এর উপকরণ নিয়ে গবেষণা করেন সাজিদুর রহমান। সঙ্গে ছিল ইন্টারনেটে এ ব্যাপারে আরও বিস্তারিত পড়ালেখা। এরপরে কাজ করতে করতেই রপ্ত হয়েছে কারিগরি দক্ষতা। হজে যায় আম্মাকে নিয়ে 2010 সালে। আর তখন মদিনা মনোয়ারাতে আপনার মসজিদ নববী, যেটা সেখানে আমি রোজা থাকা অবস্থায় একজন আরবিয়ান শেখ আমাকে বলেন যে আমি রোজা কিনা। আমি বললাম হ্যাঁ আমি রোজা আছি। তো উনি ইফতারের জন্য দাওয়াত করেন, এবং আমি যখন দস্তখানে বসি, তখন 2টা পেপার কাপে করে উনি আমাকে ইফতারি দেন। একটার মধ্যে গাওয়া, একটার মধ্যে খেজুর। তা আমি তো মাগরিবের নামাজ শুরু হওয়ার আগে ইফতারি যখন শুরু করতেছি, তখন গাওয়া শেষ করে ফেলছি, কিন্তু খেজুর শেষ করতে পারি নাই। এই কাপটা নিয়ে আমি যখন আমার রুমে চলে আসি, রাত্রে আমার মনে পড়ে যে আমার পাঞ্জাবের পকেটে তো খেজুর আছে, সেইটা আমি আমার বাইরে করে খাওয়া শুরু করি। তখন আমি শুয়ে শুয়ে বিছানায় শোয়া ছিলাম, আমি খাচ্ছি, আর আমার মাথার মধ্যে চলতেছে এই কাপটার কথাটা, যে এটা তো একটা সুন্দর প্রোডাক্ট। আমি মসজিদ থেকে নিয়ে আসলাম, পাঞ্জাবের পকেটে করে, কিছুই হলো না। তো এই খাওয়া দাওয়া আমার শেষ হলো, ওই কাপটা আমার হাতে, আমি তখন মোবাইল ইন্টারনেট সার্ফিংয়ে চলে যাই পেপার কাপ সম্পর্কে জানার জন্য। পেপার কাপের পড়তে পড়তে 2টা পয়েন্ট আমাকে মারাত্মক হিট করে। একটা হলো 100% ইকো ফ্রেন্ডলি, আর 100% হাইজেনিক। বিজনেসে যারা লেখাপড়া করছে তারা খুব ভালো বলতে পারবেন যে বিজনেসের একটা নর্মাল ফর্মুলা, একদম ইনিশিয়াল লেভেলে, যে ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে যদি গ্যাপ পাওয়া যায় কোনো প্রোডাক্ট, সেটা বিজনেস। আমি দেখতেছি যে এইখানে ডিমান্ড ক্রিয়েট হবে 100% বাংলাদেশের প্রেক্ষাপটে। বাংলাদেশ এনভায়রনমেন্টালি বিশাল ফাইটের মধ্যে আছে, এবং আপনার স্বাস্থ্যগত দিক থেকে আমরা ডিজাস্টার অবস্থায় আছি কান্ট্রি হিসাবে। তো দিস ইজ ডিমান্ড, আর সাপ্লাই ইজ জিরো। সো আমার তখন মাথার মধ্যে একটা কথা ক্রিয়েট হয়ে যায় যে আই হ্যাভ টু ডু দিস বিজনেস অ্যাজ এ ম্যানুফ্যাকচারার। তখন আমি আবার
এটা সম্পর্কে টোটাল নলেজ গ্যাদার করার জন্য আমি মালয়েশিয়ায় যাই, সেখানে কিছু সময় দেই মালেক্স কোম্পানিতে। এখান থেকে আমি চায়নায় যাই, সেখানে মেশিন সম্পর্কে টোটাল আমি একটা ট্রেনিং নেই, প্রায় 1 মান্থের একটা ট্রেনিং নিয়ে বাংলাদেশে আসি। ব্যাংকে আমি প্রোফাইল সাবমিট করি। প্রথমে অনেকগুলো ব্যাংক আসলে ওইভাবে তারা আসে নাই পজিটিভলি, তারা বুঝতে পারতেছিল না কাগজ দিয়ে কাপ বানায় সেখানে পানি খাবে, এটা তো কেমন ধরনের একটা যৌক্তিক কিনা। বাট ইসলামী ব্যাংক পজিটিভলি নেয়, তারা আমাকে 30 লাখ টাকা ফাইন্যান্স করে, আমার 10 লাখ টাকা ফাইন্যান্স, এই 40 লাখ টাকা দিয়ে আমার এই বিজনেস 2012 সালে রান করি আমি, 2012 সালে ফেব্রুয়ারি মাসে। তখন তেজগাঁ শিল্পাঞ্চলে 1200 স্কোয়ার ফিট একটা ফ্যাক্টরি ভাড়া নেই। আমার অত্যন্ত অর্থনৈতিক সংকট ছিল, মাত্র 40 লাখ টাকা ফ্যাক্টরি করা সম্ভব না, যার জন্য আমি কোনো এমপ্লয় নিয়োগ দিতে পারিনি। মাত্র 4 জন কর্মী নিয়ে কেপিসি ইন্ডাস্ট্রিজের যাত্রা শুরু। এখন প্রায় 40 জন কর্মী কাজ করেন কেপিসিতে। পণ্য উৎপাদনের ক্ষেত্রে আন্তর্জাতিক মান নিশ্চিত করাকেই বেশি জোর দেয় কেপিসি। ইন দ্য বিগিনিং যে আমি 2010 সালে আইডিয়া পাইছি, 1.5 বছর আমি এটা ওয়ার্ক করতেছি, ডকুমেন্টেশন 13টা কাগজ লাগে ইন্ডাস্ট্রি করতে, সেই সব কাগজগুলো রেডি করতেছি নিজে, প্রত্যেকটা জায়গায় ট্রেড লাইসেন্স থেকে শুরু করে ফায়ার, বিনিয়োগ বোর্ড, পরিবেশ, কলকারখানা অধিদপ্তর সব লাইসেন্স নিজে করছি। করার পরে এই ফ্যাক্টরির পরিবেশটা ঠিক করছি লেবার দিয়ে, আমার কোনো এমপ্লয় নেই, মেশিন এলসি করছি, র মেটেরিয়ালস এলসি করছি। সেগুলো যখন চিটাং পোর্টে আসছে, চিটাং পোর্ট থেকে ছাড় করছি, সেখান থেকে ফ্যাক্টরিতে যখন আমার মেশিন আসছে ফার্স্ট ডে 3টা মেশিন, রাত 12টার সময় আমার এখনও মনে আছে, আমি 3 জনকে প্রথম নিয়োগ দিই আমার ফ্যাক্টরিতে। মজার বিষয় হলো 2019 সালে এখনও পর্যন্ত ওই 3 জন ব্যক্তি আমার এমপ্লয়। যেহেতু মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো অ্যাওয়ার্ড অ্যাবাউট দিস প্রোডাক্ট ফ্রম বিফোর, বাংলাদেশ মেবি নট অ্যাওয়ার্ড, আমি প্রথম হিট করবো মাল্টিন্যাশনাল কোম্পানিকে। এবং ফার্স্ট ডে আমার তখন একটা মোটরসাইকেল ছিল, এখনও আছে সেই মোটরসাইকেলটা, তো সেইটা নিয়ে আমি চলে যাই শেভরনের অফিসে। ইউ নো দ্যাট দ্য শেভরন ইজ ফ্রম ইউএসএ অ্যান্ড দে আর ওয়ার্কিং ফর দ্য গ্যাস ফিল্ড। তারা এতটা কনসার্ন হিউম্যান হেলথের ব্যাপারে যে তাদের যে গ্রাউন্ডের নিচে যে মানুষগুলো কাজ করে তাদের হিউম্যান হেলথ হ্যাজার্ডকে ঠিক করার জন্য তারা পেপার কাপ দিয়ে পানি খাওয়ায়। তো এটা আমার কাছে জানা ছিল, আমি আগে প্রি ওয়ার্ক করে রাখছি, এদের কাছে গেছি, এদের সাথে মিটিং করছি 35 to 40 মিনিটস মিটিং করে যখন আমি শেষ করছি, তখন তারা আমাকে মান্থলি 2 লাখ পিসের অর্ডার দিয়েছে পার মান্থ। দিস ইজ মাই ফার্স্ট অর্ডার উইথ শেভরন। আমার এখনও এটা খুব মেমোরেবল ঘটনা, যেহেতু ফার্স্ট অর্ডার পাওয়া, সো দিস ইজ ফার্স্ট বিজনেস। আমি ওখান থেকে নিচে নেমে আসি, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডে একসময় বাবা আমাকে বাড়ি থেকে বাইরে করে দিয়েছিলেন, তো ফার্স্ট কলটা আব্বাকেই দিই যে আব্বা আমি 2 লাখ পিসের অর্ডার পেয়েছি। উনি বলে আলহামদুলিল্লাহ। মজার বিষয় হলো উইদিন 6 মান্থস 70± কোম্পানি আমার ক্লায়েন্ট হয়ে যায়। এই যে আমি কিন্তু বিজনেস করছি মাত্র 2 ইয়ার্স, কারণ ভারতে ব্যবসা করতেছি 13-14 অলমোস্ট, বিভিন্ন সময়ে বিভিন্ন অরাজকতার কারণে বিজনেস হ্যাম্পার হচ্ছে। আবার 15 এসে আমি আবার মেশিন বাড়ায় ফেলতেছি, আরও 2টা মেশিন ঢুকে। এসএমই ফাউন্ডেশন থেকে ন্যাশনাল অ্যাওয়ার্ড পান 2016 সালে। এর মাধ্যমে উন্নীত হয়েছে ব্যবসায় আগ্রহ, শুধু উদ্যোক্তা হবার ক্ষেত্রে নয়, ইকো ফ্রেন্ডলি এই পণ্যকে এগিয়ে নেবার জন্য এই অ্যাওয়ার্ড এক বিশেষ প্রাপ্তি সাজিদুর রহমানের। এছাড়াও বেশ কিছু অ্যাওয়ার্ড রয়েছে তার ঝুলিতে। এসএমই ফাউন্ডেশন ফাইন্ড মি ফ্রম দ্য রোড, হাউ, মানে আমার পেপার কাপের নিচে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকতো। তারা এটা পায় কফি খাওয়ার সময় বা যে কোনো একটা প্রোডাক্ট তারা ইউজ করার সময় এটা পায়, এবং সেখান থেকে কল দিয়ে জিজ্ঞাসা করে যে হোয়ার দিস কোম্পানি ইউজ। আমি তখন তাদেরকে অ্যাড্রেস দিয়ে তারা আসে। একটা পর্যায়ে বলে যে আসলে ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হয় এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে, সেটার বিষয়ে কাজ করতেছে এখানে অনেক কোম্পানি, কে এভাবে কেউ জানে না। 2016 3রা মার্চ আমাকে প্রথম এসএমই ফাউন্ডেশন ফোন দেয় একজন ম্যাডাম, উনি বলে আপনার আম্মাকে আপনি ফোনটা দেন। তাই বলে আমার আম্মা তো আমার সাথে এখন মধ্যে নাই, আর আম্মাকে কেন দিব। উনি আমাকে জিনিসটা ক্লিয়ার করতেছিলেন। আমি বললাম দেখেন আমার আম্মা, আপনি প্রোগ্রামে নিয়ে আসবেন আপনার আম্মাকে, একটা প্রোগ্রাম আছে আপনার কালকে, মানে আগামীকালকে প্রোগ্রামে রাত্রে ফোন দিয়েছে। আমি বললাম আমাকে বলতে হবে কী প্রোগ্রাম, তাহলে অ্যাওয়ার্ডের প্রোগ্রাম, বলছেন আমি অ্যাওয়ার্ডটা পাবো কিনা, আদারওয়াইজ আমি আমাকে বলতে পারবো না, দিস ইজ ভেরি সেন্সিটিভ ফর মি। পরে উনি বাধ্য হন যে হ্যাঁ আপনাকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। দ্যাট টাইম আমার আসলে মাথা ঘুরতেছিল আর কি, জাস্ট স্পিনিং, যে মানে আই ডিডন্ট বিলিভ দ্যাট। এনিওয়ে আমি এতটাই অবিশ্বাস করছিলাম যে আপনি অবাক হবেন, আমি তো সকালে প্রোগ্রামে গেছি, তাও আমি শ্যুট করে যাইনি, আমার শ্যুট আমি গাড়িতে নিয়ে গেছি, গিয়ে আমি নর্মালি গিয়ে দেখছি যে আসলে প্রোগ্রামে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে কিনা।
যখন কনফার্ম হচ্ছি তারপরে আমি আবার নিয়ে এটাকে রেডি হয়েছে, আমি গেছি আম্মাকে বলছি তুমি আসো, আম্মা আসছে। এটা তো মেমোরেবল টাইম ফর মি। সেই ফাংশনকে আমি ধন্যবাদ দিই যে দে বুস্ট আপ নট মি, দে বুস্ট আপ দ্য প্রোডাক্ট। বিকজ যখন স্টেজ থেকে নেমে আসতেছে তখন সমস্ত সাংবাদিকরা আসলেন, মিডিয়া আসলেন, আপনাদের মিডিয়াতে কাজ করেন, তারা দেখলেন দিস ইজ পজিটিভ, দিস ইজ এ পজিটিভ প্রোডাক্ট, দিস প্রোডাক্ট, দিস CSR, দিস নিড ফর দ্য কান্ট্রি। তারা সবাই আমার কাছে ভিজিটিং কার্ড চেয়ে আমি যাই, এবং পরের দিন থেকে প্রত্যেকটা পত্রিকা, প্রত্যেকটা টেলিভিশন চ্যানেল নিউজ করে, এবং মানুষ জানতে পারে যে দেয়ার ইজ সামথিং নিউ, যেটা পরিবেশকে বাঁচায়, যেটা স্বাস্থ্য সুরক্ষায় কাজ করে। আন্তর্জাতিক রীতিনীতি মেনেই পণ্যের গুণগত মান নিশ্চিত করা হয় কেপিসিতে, যার কারণে রপ্তানি করার জন্য প্রস্তুত কেপিসি ইন্ডাস্ট্রিজ। যে ফ্যাক্টরি এখন আপনারা দেখতেছেন, এটা সম্পূর্ণ আন্তর্জাতিক মানের যত রুলস অ্যান্ড রেগুলেশন আছে সব কিছুকে ইমপ্লিমেন্ট করে করা হয়েছে। যেহেতু নেসলে বাংলাদেশ, যারা নাকি ইন্টারন্যাশনাল কোম্পানি, এবং তারা তো টোটালি তাদের রুলস দিয়ে এই ফ্যাক্টরিকে বিল্ড আপ করছে, হেল্প করছে, হেল্প নেই। এবং আমরা এখন ISO সার্টিফাইড, আমরা জাপানের কাইজান যে সার্টিফিকেশন, যেটা বাংলাদেশের খুব কম অর্গানাইজেশনের কাছে আছে, সেটা সার্টিফিকেশন আমরা পেয়ে গেছি। সো টোটালি হেসাপ HACCP, QMS, হ্যাঁ, এবং প্রোডাক্ট ট্রেসিবিলিটি, এই যে সমস্ত ইন্টারন্যাশনাল যে রুলসগুলো আছে সম্পূর্ণ 100% ইমপ্লিমেন্ট করা হয়েছে, যার জন্য এখন আমরা বাইরে এক্সপোর্টের দিকে চলে যাচ্ছি। এই EPBর পক্ষ থেকে এই মান্থে অক্টোবরে আমি লেবানন থেকে আসলাম, সেখানে 15 জন বায়ার, সম্ভাব্য বলা ভুল হবে, মানে কনফার্ম বায়ার বলা যেতে পারে। একজনের অর্ডার ভলিউম অনেক বেশি। যেমন পেপার কাপের ইউজটা ওয়ার্ল্ড মার্কেটে এত বেশি যে 280 বিলিয়ন মার্কিন ডলারের ইন্টারন্যাশনাল মার্কেট, 280 বিলিয়ন, ইটস নট এ জোক, ইটস ভেরি বিগ। তো সেখানে বাংলাদেশ হাঁটি পাপা পেপার কাপ ইজ এ পেপার প্যাকেজিং সেক্টর কল। এটা পুরো ওয়ার্ল্ডে এটার নাম হলো পেপার ফুড প্যাকেজিং, হ্যাঁ, হাইজেনিক ফুড প্যাকেজিং। পেপার কাপ হলো তার একটা মাত্র অংশ। আমরা এখন পেপার বক্স করতেছি, পেপার প্লেট করতেছি, অনেক কিছুই করতেছি। আমাদের কেপিসি ইন্ডাস্ট্রিটা আসলে যেভাবে আমাদের যে সিস্টেম, সেটা হলো হ্যাসাফের আওতা, হ্যাজার্ড অ্যানালাইসিস ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট, এবং QMS এটা অ্যাপ্লিকেবল হয়, এবং FSMS বলে, ফুড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম, ফুল এই পলিসি মেনটেন করা হয়। তার জন্য এমপ্লয়ারদের যে ফ্যাক্টরিতে এন্ট্রি থেকে শুরু করে তার যে এক্সিট, টোটালি একটা ইন্টারন্যাশনাল সিস্টেমের মধ্যে দিয়েই পরিচালনা করা হয়। এমনকি আমাদের প্রোডাকশন প্রসেসটাও 1 নম্বর পলিসি হলো এটা সম্পূর্ণ হাইজিনিক পলিসি মেনটেন করা হয়। সেটা আমার হিউম্যান রিসোর্স যারা আছে, তারা যখন প্রোডাকশনে আসবে তারা হাইজিন থাকবে, সেই হাইজিন পলিসি তারা অ্যাপ্লাই করে তারা ফ্যাক্টরিতে প্রবেশ করবে, এবং প্রোডাকশন প্রসেসের মধ্যে সেটা অ্যাপ্লিকেবল। প্রথমে এটা প্রিন্টিং হয়, যে প্রিন্টিংটা যখন হয় তখন আমরা আমরা ফুড গ্রেড পেপার ইউজ করি, সেই পেপারের উপর যে ইঙ্কটা ইউজ হয় এটাও ফুড গ্রেড ইঙ্ক ইউজ করা হয়, এবং এগুলো সব HGS থেকে সার্টিফাইড করা। এরপরে আমরা ডাই কাট করি। ডাই কাটিংটা হলো যে ওই কাগজের শিটটা থাকে, শিটটা ডাই কাটিং করে পেপার কাপের শেপে নিয়ে আসা, হ্যাঁ, এটাকে বলা হয় স্লিভ, পেপার কাপ স্লিভ বলা হয়। এইটা তারপরে আমার পেপার কাপ ফর্মিং মেশিন দেওয়া হলে অটোমেটিক উইদাউট এনি হ্যান্ড হেল্প এটা কাপ তৈরি হয়ে যায়। এখানে হিউম্যান রিসোর্সের কোনো প্রয়োজন নেই, যে জাস্ট কাউন্ট অ্যান্ড প্যাক। তারপরে এটা QC হয়, QC যখন ওকে করে দিবে তারপরে ডেলিভারি হয়ে যাবে, এবং ডেলিভারির পরে আমাদের একটা প্রসেস আছে, সেটা একদম ইন্টারন্যাশনাল প্রসেস, সেটা হলো রিকল প্রসেস। যদি কোনো ক্লায়েন্ট কখনো কমপ্লেইন করে কোনো বিষয়ে, সামান্য কোনো কমপ্লেন থাকলে পুরো প্রোডাক্টটি আমরা রিকল করে ব্যাক করে নিয়ে আসি, নিয়ে তাকে রিপ্লেস করে দিই। ব্যবসায় সম্প্রসারণে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে সাজিদুর রহমানকে। তবে এ সব কিছুকে অতিক্রম করে সামনে যাবার পথকেই বেছে নিয়েছেন তিনি। বাংলাদেশে ডুইং বিজনেসের সূচক তো খুব ভালো না, বিনিয়োগ বোর্ডের পুরো বিষয়টা ইন্ডাস্ট্রির সাথে জড়িত থাকে, একটা পারমিশনের বিষয়, এবং তারাই আসলে সব কিছু নির্ধারণ করে দেয়। তো সেখানে অনেস্ট অফ সার্ভিস বলে সার্ভিস ডিলারিং দেখা যাচ্ছে, ওই সময় তো ছিল না। তো বেসিক্যালি আমি স্পষ্টভাবেই যদি বলি যে বিনিয়োগ বোর্ডের পারমিশন ছাড়া আপনি অন্য কোনো ডকুমেন্ট নিতে পারবেন না, সেই বিনিয়োগ বোর্ডের পারমিশন পাইতে আমার 1 মাস লাগছে 2012-এ। সো মানে এটা কোন ধরনের চ্যালেঞ্জ, কারণ আপনি তো ইনভেস্টমেন্ট করে ফেলতেছেন, সো আপনার ইনভেস্টমেন্ট ইজ ওয়েটিং ফর দ্য প্রোডাকশান। সেই প্রোডাকশানে যাইতে যে ডকুমেন্টেশন লাগবে, সেই ডকুমেন্টেশনে একটা ডকুমেন্টেশন যদি ইউ লুজ 1 মান্থ, ইউ লুজ 1 মান্থ রেন্ট ইন ইউর ফ্যাক্টরি,
বড় সমস্যা ছিল যে এটা নতুন একটা প্রোডাক্ট, মানুষের কাছে একদম নিউ একটা জিনিস আসলো। সেখানে সবথেকে বড় চ্যালেঞ্জ যেটা আমার সামনে পড়ছিল অ্যাওয়ারনেস, পাবলিক অ্যাওয়ারনেস। না গভর্নমেন্ট লেভেলে আছে, না সাধারণ মানুষের মধ্যে আছে। প্লাস্টিকের থেকে যে এটা অনেক বেশি তফাৎ, এটা যে মাটিতে পড়ে যাওয়ার পরে 21 দিনের মধ্যে মাটিতে মিশে যাবে, এবং এটা যে প্লাস্টিক না, এটা যে কাগজ, টোটালি কাগজ, এবং এটা টোটালি ভার্জিন পাল্প থেকে উঠে আসা একটা পেপার, যেখানে কোনো ডাস্ট থাকার সুযোগ নাই, কোনো আনহাইজিনিক কোনো পলিসি থাকার সুযোগ নাই, ব্যাকটেরিয়া ভাইরাস থাকার সুযোগ নাই। এই অ্যাওয়ারনেসটা আমাদের বিল্ড আপ করতে অনেক সময় লাগছে। পেপার কাপ সেক্টর পুরো ওয়ার্ল্ড ওয়াইডে একটা ইকো ফ্রেন্ডলি সেক্টর হিসেবে পরিচিত, যার জন্য এর কাঁচামাল হোক বা ফিনিশ প্রোডাক্ট হোক, যাই হোক, এগুলো কিন্তু চলাচল করে 0% থেকে 5% ডিউটির মধ্যে, যেহেতু ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট পুরো ওয়ার্ল্ড এটাকে মাফ করে রাখছে। এমনকি ইউএসএ যদি আপনি এক্সপোর্ট করতে চান 0% ডিউটি, কোনো কোটা, কোনো আইন দরকার নাই। জাস্ট বাংলাদেশের কাঁচামাল আনতে 61% ডিউটি লাগে, স্টিল নাও 61%। দিস আনবিলিভেবল। সেম এসএস কোড, যেটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড সেম হওয়ার কথা ছিল, হ্যাঁ, সেখানে কিছু কিছু কান্ট্রি 5% করে রাখছে। সেখানে আমরা ওই রুলসটা মানলাম না। আমরা কী করলাম, এটাকে নর্মাল ইস্যুতেই ফেলে রাখলাম। এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক অ্যাপ্লিকেশান দিছি আমরা আমাদের পক্ষে, সেটা আমরা সুফল পাইনি। ফাইন্যান্সিয়াল যে বিষয়গুলো বাংলাদেশে আসলে সব এসএমইর প্রত্যেকটা ক্লায়েন্টের, প্রত্যেকটা এন্টারপ্রেনারের এই ফাইটটা তো করতেই হয়। এই ফাইটটা আমাকেও ব্যাপকভাবে করতে হয়েছে। দুঃখজনক ছিল এইটা, আমার ধারণা ছিল যে 2016 যখন আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে গেছি, সো দিস ইজ এ স্বীকৃতি, এটা একটা অ্যাচিভমেন্ট, সবাই দেখতেছে। সো এই যে সাইনবোর্ডটা আমাকে হয়তো বা এই বিপদ থেকে বাঁচাই দেবে, কিন্তু আমাকে বাঁচাইতে পারে নাই। তখন আমি দেখছি যে ব্যাঙ্কগুলা এখনও পর্যন্ত শিখিয়েছে মেয়েকে নিয়ে। আমি যখন এত পরিশ্রম করে, এত কাজ করে, এটাকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করে, মার্কেটিংয়ের দ্বারা, ডিজিটাল মার্কেটিংয়ের ক্রিয়েট করে আমি একটা মার্কেট তৈরি করলাম সারা বাংলাদেশব্যাপী, তখন আমাদের পার্শ্ববর্তীদের ভারত থেকে কাপ আসা শুরু হলো, তাও অবৈধভাবে। তারা ডিউটি থাকে দিয়ে আন্ডার ইনভয়েসিং করে, তারা যেহেতু তাদের দেশে 0% ডিউটিতে কাঁচামাল প্রবেশ করে, সুতরাং সে অলরেডি তার এক্সপেন্সের জায়গায় 61% আগায় আছে। আবার সে যখন ফিনিশ প্রোডাক্ট ঢুকাচ্ছে তখনও সে ডিউটি ফাঁকি দেয়। তাহলে তো আমি দুদিক থেকে মার খেলাম, আমার লোকাল ইন্ডাস্ট্রি টিকবে না তো তখন। আর ইকো ফ্রেন্ডলি পেপার কাপ স্বাস্থ্যসম্মত বলেই এর গ্রহণযোগ্যতা বেশি বলে মনে করেন সাজিদুর রহমান। শুধু স্বাস্থ্যসম্মতই নয়, পরিবেশ বান্ধব এ পণ্যকে আরও ছড়িয়ে দিতে চান তিনি। পেপার কাপ শুধু না, পেপার ফুড প্যাকেজিংয়ের যত প্রোডাক্ট আছে এগুলো ওয়ার্ল্ড ওয়াইড মারাত্মক পপুলার, অনেকগুলা কারণ, শুধু নট অনলি সিঙ্গেল কারণ, অনেকগুলা কারণ। মানে এর ব্যবহার বিধির ভালো দিকটা এত বেশি, এই জন্য এটা বেশি পপুলারিটি পেয়েছে। এক তো হলো ডাইরেক্ট, হলো এটা হলো ইকো ফ্রেন্ডলি, যেটা নিয়ে আমাদের এত স্লোগান। এটা 100% বায়োডিগ্রেডেবল, সুতরাং আপনি যদি ওয়েস্টেজ কাপ ফেলাই দেন সেটা নিয়েও কোনো টেনশন নাই যে এটা কোথায় যাবে, কোথায় আটকা থাকবে, না, সুযোগ নাই। এটা আপনি পাবেন না খুঁজে। আপনি দেখবেন, ইফ ওয়ান্ট টু প্রুভ দিস, আপনি রাস্তাঘাটে পেপার কাপ পড়ে থাকতে দেখবেন না, অথচ পেপার কিন্তু মানে ফেলাই দেয়। এটা আপনাকে হাইজিনিকভাবে ফুড রিসিভের সুযোগ করে দিচ্ছে। আজকে বাংলাদেশের সবথেকে সচেতন যে ব্যক্তি, আমি এক্সপ্লেনেশন দিয়ে বলতেছি, সচেতন যে ব্যক্তি, সে বাসার খাবার ছাড়া বাইরে কিছুই খায় না, সেই ব্যক্তিও রাস্তার পাশের দোকানের দাঁড়ায় চা খায়। সো সে যতই সে সাবধানতা অবলম্বন করুক, সে কিন্তু চায়ের দোকানে গিয়ে আনহাইজেনিক ওয়েতে চাটা খেলে। কারণ চায়ের দোকানের কাপটা কি কাঁচের কাপ অথবা প্লাস্টিকের কাপ, দুটোই আনহাইজেনিক। আলটিমেটলি ওই জায়গাটাতে একটা বড় কাজ করার জায়গা আছে। দিস ইজ ডাইরেক্ট সিএসআর, দিস ইজ এ মানে বিগ ব্র্যান্ডিং উইদিন ভেরি ফিউ মানি। মানে আপনার এক্সপেন্সটা এত কম, মানে আপনি 50,000 কাপ বানান, 50,000 টাকা, 50,000 ব্যক্তির হাতে চলে গেল আপনার ডাইরেক্ট ব্র্যান্ডিংয়ে। যত সময় পর্যন্ত ওই ব্যক্তি চা এবং কফি খাচ্ছে, 10টা ভিউয়ার হোক, আপনারা যদি এখন এইগুলো তো জানেন, ফেসবুকের মাধ্যমে আমরা ভিউয়ার নিয়ে হিসাব করি, তাহলে ডাইরেক্ট ভিউয়ার তো এটা। আরএমজির সেক্টরে একটা এক্সাম্পল হলো, একটা টি শার্ট একজন ব্যক্তি, একজন ফরেনার 1 মাস পরে, ওই ব্যক্তি পার ডে 10টা পেপার কাপ ইউজ করে। সো ইউজারের দিক থেকে দিস ইজ ভেরি হাই। এখন আপনি বাসায় গিয়ে যদি আপনার থালা বাসন নিজে ধুয়ে খাইতে হয়, তাহলে আপনার জন্য বিরক্তিকর কিনা? আপনার কাছে যদি এমন অন টাইম সুন্দর হাইজিনিক প্লেট থাকে, যেটা দামও খুব বেশি না, আপনি কিন্তু ওইটাই প্রেফার করবেন যে আই ক্যান ইউজ দিস। সো টেকওয়ের ব্যাপারটা সেফলি টেকওয়ে করা যায়। আপনি এই যে আইসক্রিম আমরা খাই, আমরা এতদিন প্লাস্টিক কাপে আইসক্রিম খাই না, ফ্রিজের থেকে নিয়ে। আপনি এখন খেয়াল করে দেখবেন যে আমরা যে ইগলু বা পোলার সমস্ত কোম্পানিকে যে আইসক্রিম দিচ্ছি, পেপার কাপে দিচ্ছি। হ্যাঁ, তো এটা টোটালি রেভলিউশন। দিস ইজ এ রেভলিউশন ইন দিস কান্ট্রি নাও হ্যাপেনিং।
পলিথিন ব্যাগের বিকল্প হিসেবে কাগজের ব্যাগকে প্রতিষ্ঠিত করতে চান সাজিদুর রহমান। এ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েই কাজ করে যাচ্ছেন তিনি। আমি আসলে খুব বড় কোনো ড্রিম নিয়ে কখনো আগাই না। আমি ছোট্ট 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 পদক্ষেপগুলো নিতে থাকি একটা একটা করে। ফিউচার প্ল্যান যদি এই মুহূর্তে বলতে চান, তাহলে আমি যেহেতু ফুড প্যাকেজিংয়ের একটা বিষয় আমার সাথে জড়িত, এটা প্রথমে কাপ করলাম, তারপরে প্লেট করলাম, এখন ফুড বক্সে চলে গেছি। এরপরে আমি যেটা চাচ্ছি যে পলিথিনের যে ব্যাগ আমরা যেটা নিয়ে আমাদের এত কথা এত আন্দোলন, সেটার একটা বিকল্প আমি কাগজ দিয়ে দিতে চাচ্ছি। যেটা আমি এমন না যেটা আমি নতুন করে কিছু করবো, এটা ইন্টারন্যাশনাল মার্কেটে আমি অলরেডি খুব অ্যাভেলেবল পর্যায়ে পাচ্ছি যে প্রত্যেকটা ফুড ক্যারি করার জন্য, বাজার থেকে ক্যারি করার জন্য তারা কাগজের ব্যাগটাকে তারা প্রাধান্য দিচ্ছে। এবং এটা একটু ডিফারেন্ট কাগজ, এটা হালকা, পলিথিনের মতন হালকা হবে, কস্ট ইফেক্টিভ হবে। এইটা আমার একটা বৃহৎ পরিকল্পনার মধ্যে আছে। মানুষ গতানুগতিক লেখাপড়া এবং যেটা শেখানো হচ্ছে ওইটার মধ্যেই সীমাবদ্ধ থাকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের যে এখন যে একটা প্রচলন, সেটার মধ্যে নিজের সময়কে ব্যয় করে ফেলার মধ্যে ইয়াং জেনারেশন যে তার সময়টাকে নষ্ট করতেছে, সে এখানে না ইতিহাস পড়তেছে, না ফিউচার নিয়ে নতুন কোনো গবেষণার মধ্যে যাচ্ছে। এইটা আমি মনে করি যে আমাদের শিক্ষা ব্যবস্থা বলেন এবং তরুণ সমাজের জন্য একটা খারাপ দিক। আমি প্রত্যেকটা স্পিচে এই কথাই বলি তাদেরকে যে আমার লাইফটা যতটুকু দেওয়া আছে আমার সাথে, এইটার প্রত্যেকটা মিনিটকে আমি যদি মূল্যবান না করতে পারি, তাহলে কিন্তু আমার ক্যারিয়ার গোল অ্যাচিভ হবে না। হ্যাঁ, তো আসলে প্রত্যেকটা ইয়াং জেনারেশনের কাছে এটাই থাকবে যে তারা তাদের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিটকে মূল্যায়ন করুক। সেটা যেভাবেই হোক, সে যে ঘুমায় থাকে সেটাও কিন্তু তার একটা কাজের বিষয়, তার শরীরের জন্য। কিন্তু সে ঘুমালেও না, সে জেগে থাকলো, কিন্তু এমন একটা কাজের মধ্যে সে নিজেকে আটকায় রাখতেছে যে কাজটা তার কোনো ফ্রুটফুল কোনো রেজাল্ট আসতেছে না। সাফল্যের কোনো শর্টকাট নেই, এর পথ কিন্তু অনেক দীর্ঘ আর চলমান। তবে পরিশ্রম, সততা আর নিষ্ঠার কাছে বারবার হেরে যায় কঠিন এই রাস্তা। মানুষের সুস্থতার কথা মাথায় রেখেই আজীবন কাজ করে যাবে কেপিসি ইন্ডাস্ট্রিজ, এবং এই চর্চা আর সুস্থ থাকার প্রয়াসই উদাহরণ হয়ে থাকবে তরুণদের জন্য, নতুনদের জন্য। দেখা হবে আগামী সপ্তাহে একই সময়ে নতুন কোনো তরুণের নতুন কোনো সাফল্যের গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন ডিবিসি নিউজের।